মানে এখন থেকে শিডিউলটা কি? প্রত্যেক দিন রাত 10টা থেকে 11টা, 11:30 হয়তো বাজতে পারে। আর সকালবেলা 7:30 থেকে 8:30। এটা একদম ম্যান্ডেটরি, আপনাকে পরীক্ষা পর্যন্ত এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে এনি হাউ। ঠিক আছে? ওকে, আমরা আমাদের অনেক সময় হয়ে গেছে, সময় তো হিসাব করা না হয় শেষ। তো আমরা তো ইতিমধ্যে দেখে ফেলেছি যে আসলে এটা এভিডেন্স একটা 1872 নামে 72 সালের সাক্ষ্য আইন হিসেবে পরিচিত হবে। দিস অ্যাক্ট মে বি কল্ড এভিডেন্স অ্যাক্ট 1872। এরপরে হচ্ছে হলো 2 ধারাটা বাতিল, এটা জানেন আপনারা। এরপরে হচ্ছে হলো আমাদের 3 ধারাতে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো আমরা ইতিমধ্যে বলার চেষ্টা করেছিলাম যে এখানে কিছু বিষয় আছে। যে আপনার হচ্ছে হলো কোর্ট কি জিনিস, তারপরে হচ্ছে হলো আপনার ফ্যাক্ট কি জিনিস, তারপরে হলো ফ্যাক্টটা তো ঘটনা আর কি, আদালত ফ্যাক্ট, তারপরে হলো রিলেভেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, রিলিভেন্ট ফ্যাক্ট বা রিলিভেন্ট কি জিনিস, ফ্যাক্ট ইন ইস্যু কি জিনিস, বিচার্য বিষয়। এই বিষয়গুলোই হচ্ছে 3 ধারাতে কিছু সংজ্ঞা দেওয়া আছে। আরো কিছু সংজ্ঞা আছে, সেগুলো কি? প্রুফ কি জিনিস, এই যে দেখেন প্রুফ, প্রুফ কি জিনিস, প্রুফ প্রমাণিত, ডিসপ্রুফ, নট প্রুফ। এগুলো হচ্ছে হলো, এগুলো সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা একটু মূল বইতে সংজ্ঞাগুলো দেখবেন, এগুলো পরীক্ষায় আসবে। এরপরে হচ্ছে হলো আমরা 4 ধারাতে মে ফ্রিজিউম, শ্যাল ফ্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, এগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে? কোন ধারা টু কোন ধারা, এবং কি আমরা কনক্লুসিভ প্রুফ বলছিলাম 41। এবং কি আরেকটা কোনটা ভাই বলেন তো? কনক্লুসিভ প্রুফ 112। 112, এই দুটো হচ্ছে কনক্লুসিভ প্রুফ। আর আমরা মে ফ্রিজিউম কোনগুলা বলেছিলাম? 86 থেকে 89, 89 ক, 90, 90 ক, আর হচ্ছে লাস্টে 73 ক। হ্যাঁ, 73-এর কটাও থাকবে, পাশাপাশি 86 থেকে 90, এই ভিতরের গল্পগুলো 90 ক পর্যন্ত থাকবে। এরপরে হলো 100 কত, 14, 114টাও আছে 12, না? 14, সরি, 100, 14 আছে। 114টা, হ্যাঁ, 100, 100, 114 না 105? 114। 114 বলেছিলাম। ওকে, তাহলে এই হচ্ছে হলো মোটামুটি ম্যাফ্রিজিয়াম। তাহলে আমরা যদি এই ম্যাফ্রিজিয়াম আর কনক্লুসিভ প্রুফ চিনি, তাহলে আমাদের আরেকজন যে গ্রুপ আছে শ্যালফ্রিজিয়াম, অবশ্যই আদালত প্রমাণ করবে। এই যে এই বিষয়টা কি আমরা আহ বুঝবো না পরীক্ষা যদি এমসিকিউ চলে আসে? এই কথাটা আপনাকে মানে জি স্যার। আপনাকে মানে অনুমান ভিত্তিকে, এটা আমরা পড়তেছি অনুমান, কিন্তু অনুমান ভিত্তিকে আপনাকে দাগাই ফেললে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 5 ধারাতে বলেছিলাম 2টা শব্দ, প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ একটা হচ্ছে হলো আহ আহ, কি বলা আছে, বিচার্য বিষয় সাথে, হ্যাঁ, বিচার্য বিষয় অর্থাৎ ফ্যাক্ট ইন ইস্যুর সাথে রিলিভেন্ট ফ্যাক্ট কোনগুলা। ঠিক আছে? ফ্যাক্ট ইন ইস্যুর সাথে রিলিভেন্ট ফ্যাক্ট কোনগুলা। ঠিক আছে? বিচার্য বিষয়ের সাথে রিলিভেন্ট হবে কোনগুলা। তাহলে ফ্যাক্টিন অসংখ্য। ইস্যু সাথে এই 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 বিষয়গুলো আপনাকে একটু মনে রাখতে হবে এখানে। এই 2টা শব্দ, একটা হলো ফ্যাক্টিন ইস্যু, একটা হলো রিলিভেন্ট ফ্যাক্ট, এই 2টা ওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। সেটা আমরা প্রাথমিক বিদ্যালয় দিয়ে মনে রাখার জন্য বলেছিলাম। আপনারা কি বিরক্ত হইতেছেন আমার কথা আমি আবার রিপিট করতেছি বারবার? না স্যার, কি বলেন? হ্যাঁ, আমরা 6 ধারাতে বলেছিলাম সেম ট্রানজাকশন। আমি কেন এগুলো দেখাইতেছি, ইংলিশটা কেন দেখাইতেছি এখন, কারণ অনেক সময় ইংলিশও টার্ম গুলো ইউজ করে মাঝে মাঝে, তখন আপনারা যেন বিভ্রান্ত না হন। এগুলো যেন একবার দেখেন বা বিষয়, এই জন্য এই বিষয়গুলো একটু দেখা দরকার। কি বলতেছে আমরা? রিলিভেন্সি, এটা প্রাসঙ্গিক হবে, ফ্যাক্ট ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন, যেগুলো একই ঘটনার অংশ সেগুলো, বা সেম ট্রানজাকশন। ঠিক আছে? যে সেম ট্রানজাকশন অথবা রেয়ার জাস্টা নীতি এখানে একটা প্রতিফলিত হয়েছে, বা সংগঠিত ব্যাপার নীতি, এই বিষয়গুলা হচ্ছে হলো আপনার হলো রিলিভেন্সি অফ ফ্যাক্ট ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। এটাকে 6 ধারার গল্প। ঠিক আছে?
এরপরে হলো আমরা সাত ধারাতে বলেছিলাম, আমাকে একজন বলবেন, কে বলতে পারবেন? আমরা এখানে একটা সাত ধারাতে একটা মনে রাখার জন্য একটা টিপস দিয়েছিলাম, সেটা কি? ওসি স্যার, ওসি। ও সি ই, এই যে তিনটা, অকেশন, কজ, ইফেক্ট, এই তিনটা জিনিস নিয়ে আমরা বানিয়েছি OCE। ঠিক আছে, হয়ে গেছে। এগুলো প্রাসঙ্গিক হবে। The fact which are the occasion, cause or effect of fact in issue। ঠিক আছে, এগুলো বিচার্য বিষয়ের সাথে কি হবে? প্রাসঙ্গিক হবে। এর পরবর্তীতে আমরা দেখি আট ধারাতে আমরা বলেছি, আহ কে বলতে পারবেন? যে বলেছেন আগে উনি ছাড়া কে বলবেন? উনি ছাড়া, যে একটু আগে উত্তর দিয়েছেন উনি MPC ছাড়া। এম MPC মোটিভেশন প্রিপারেশন কন্ডাক্ট। মোটিভেশন না ভাই, মোটিভ, মোটিভ। আপনার উদ্দেশ্য কি? মোটিভেশন হয়ে গেলে আমার এটা ওই যে ইন্সপায়ারেশনের মতো চলে যাবে, কাউকে উৎসাহিত হয়ে যাবে। এটা হলো মোটিভ, আপনার উদ্দেশ্য, আপনার প্রিপারেশন, আপনার প্রস্তুতি এবং আপনার কন্ডাক্ট, আচরণ। এটা হইতে পারে প্রিভিয়াস, অর হইতে পারে কি হইতে পারে, এটা হলো সাবসিকুয়েন্ট হইতে পারে। তাহলে এটা পূর্ববর্তী এবং পরবর্তী, এই দুটাই হচ্ছে হলো এই আচরণের, সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা MPC দিয়ে মনে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা যাক আজকে আমরা কত দূর যেতে পারি। একটু ধৈর্য সহকারে ক্লাস থেকে লিভ করবেন না, আর তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেকটাই উপকার হবে। বিষয়গুলো আস্তে আস্তে মাথায় ঢুকবে, বারবার বলার পরে মাথায় ঢুকবে। এরপরে আমরা বলেছিলাম নয় ধারাতে বলেছি TI ফেরত দিয়ে আমরা মনে রাখতে বলেছিলাম, TIP, টেস্ট আইডেন্টিফিকেশন ফেরত। যদিও এখানে টেস্ট আইডেন্টিফিকেশন ফেরতের কোনো কথাও লেখা নাই, বাট এখানে বলতেছে আপনি নতুন একটা ঘটনা, কি বলতেছে? ফ্যাক্ট, একটা ঘটনা, নেসেসারি, আপনার দরকার, টু এক্সপ্লেইন, ব্যাখ্যা করার জন্য, ইন্ট্রোডিউস, কি বলতেছে? রিলিভেন্ট ফ্যাক্ট, প্রাসঙ্গিক। হ্যাঁ, মানে প্রাসঙ্গিক ঘটনাকে প্রমাণের জন্য আরেকটা ঘটনা দরকার, আরেকটা ফ্যাক্ট দরকার, তাহলে এটা এখানে প্রাসঙ্গিক হবে। সেই ঘটনাটা হচ্ছে হলো আমরা যে কোনো জায়গাতেই আমরা শনাক্তকরণ নীতিটা ইউজ করব। ঠিক আছে, এই হচ্ছে হলো আশা করছি বুঝতে পেরেছেন, এটাকে শনাক্তকরণ নীতি বলা হয়। TIP ফেরত বা টেস্ট আইডেন্টিফিকেশন ফেরতও বলা হয়। তাহলে একটি ঘটনা, কি বলতেছে? ফ্যাক্ট, একটা ঘটনা দরকার, হ্যাঁ, নেসেসারি, দরকার, এক্সপ্লেইন, ব্যাখ্যার জন্য, কি কি প্রমাণিত মানে কাকে ইন্ট্রোডিউস করার জন্য, একটা রিলিভেন্ট ঘটনাকে ইন্ট্রোডিউস করার জন্য, প্রাসঙ্গিক ঘটনাকে ইন্ট্রোডিউস করার জন্য আমার আরেকটা ঘটনা লাগবে, সেটাই বলা আছে নয় ধারাতে। আশা করছি বুঝছেন। ঠিক আছে, টেস্ট আইডেন্টিফিকেশন ফেরত দিয়ে মনে রাখবেন। এরপরে হচ্ছে হলো আমরা 10 ধারাতে কি বলেছিলাম? 10 ধারাতে বলেছি আমরা থিংস সেড অর ডান বাই কনস্পাইরেটর অথবা কনস্পাইরেসি অথবা কমন ডিজাইন, আমরা বলেছিলাম এটা দিয়ে মনে রাখবো। অর্থাৎ রেফারেন্স টু, দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি যে কথাগুলো বলবে, হ্যাঁ, যে ষড়যন্ত্রগুলো করবে, কনস্পাইরেটর বা ক্রিমিনাল, কমন ডিজাইন, তাইলে সেটা প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমরা দেখাইলে বুঝতে পারবেন, টু অর মোর, দুই বা ততোধিক ব্যক্তি বা পার্সন, ব্যক্তি, ঠিক আছে, যদি কি করে, টুগেদার, টুগেদার একসাথে কোনো কমিট করে বা কোনো ষড়যন্ত্র করে, কনস্পায়ার্ড করে একটা অফেন্স, ঘটনা ঘটানোর জন্য, বা actionable wrong বা anything said, done or written or anyone such a person in reference that a common intention, এটা ওয়ান কাইন্ড অফ, তাদের প্রত্যেকটার একই অভিপ্রায় ছিল, কমন ইন্টেনশন। আফটার দি টাইম when intention was first entertained by any one of them is a relevant fact against as of the person believed to be so, conspiring as well for purpose of proving existence of the conspiracy for the purpose the showing that any such a person
পার্টি টু ইট, অর্থাৎ আপনারা দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে কথাবার্তাগুলো হবে সেগুলো প্রাসঙ্গিক হবে। মনে রাখবেন, এখানে কমন ডিজাইন বা ক্রিমিনাল কনস্পাইরেসি বা কমন ইন্টেনশন, তাদের ইন্টেনশন গুলো এক থাকবে, এগুলো প্রাসঙ্গিক হবে আদালতে। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা যদি পরের পরের ধারাটা যদি একটু দেখি, আমরা 11 ধারাতে কি বলেছিলাম? 11 ধারাতে আমরা বলেছি, মনে রাখার জন্য আমরা বলেছি ফিলি অফ এলিবাই, অন্যত্র থাকার অজুহাত। অন্যত্র থাকার অজুহাতে এখানেও আপনি যখন বলবেন আরেকটা ঘটনা ঘটাইতেছেন বা যেটার অস্তিত্বই নাই, যেটার কি নাই, কোন একটা অস্তিত্ব না, এরকম একটা বিষয় আপনি দাবি করতেছেন, তাইলে সেটা এখানে প্রাসঙ্গিক হবে। তো এটা 103 দ্বারায় আমরা প্রমাণ করার জন্য বলেছি যে হয় ইন ফ্যাক্ট নট আদারওয়াইজ রিলিভেন্ট, এই ফ্যাক্টটা কোনোভাবেই রিলিভেন্ট না। আপনি যে কথাটা বলছেন এটা কোনোভাবে রিলিভেন্ট না, বিকাম এ রিলিভেন্ট। কখন এটা কি হবে? রিলিভেন্ট হবে যখন ফ্যাক্ট নট আদারওয়াইজ রিলিভেন্ট আর রিলিভেন্ট ইফ দে আর ইনকনসিস্টেন্ট, হ্যাঁ, উইথ উইথ এনি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলিভেন্ট ফ্যাক্ট। ঠিক আছে? ইফ বাই themselves or in connection with other facts that make a existence, এটা অস্তিত্ব প্রমাণ করার জন্য, or non existence, অনস্তিত্ব প্রমাণ করার জন্য, or any fact in issue relevant fact highly provable or improvable। ঠিক আছে? অর্থাৎ আপনাকে প্রমাণ করার জন্য আপনি অন্যত্র ছিলেন, এই বিষয়গুলো হলো এখানে প্রতিফলিত হয়েছে। আশা করছি বুঝতে পারতেছেন আপনারা বিষয়গুলো। যদি পরীক্ষায় কোনো কারণে যদি এই ইংলিশ যদি লাইনটা তুলেও দেয়, তাহলে কিছুটা হইলেও আপনাদের মাথায় হিট করবে যে হোয়েন ফ্যাক্টস নট আদারওয়াইজ রিলিভেন্ট, এই ঘটনাটা কোনোভাবে মানে রিলিভেন্ট না, বিকাম রিলিভেন্ট। কখন রিলিভেন্ট হবে? ওই যে আপনাকে প্রমাণ করতে হবে। ও এখানেও একটা অস্তিত্ব আপনি প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? একটা এক্সিস্টেন্স মানে নন এক্সিস্টেন্স আর এক্সিস্টেন্স দুইটাই প্রমাণ করছেন, যেটা প্রুভেবল আর ইমপ্রুভেবল এর বিষয়টা। আশা করছি কিছুটা হইলেও মাথায় যাবে। এই জন্য আমরা ইংলিশ টার্ম গুলো যদি কিছুটা দেখি, পরীক্ষা মাঝে মাঝে ইংরেজি একদম হুবহু লাইন তুলে দেয়, তো ওইটা আমরা ইয়ে করবো যে ওইভাবে না আসুক পরীক্ষায়, বাট তারপরে একটু দেখলেন। 12 ধারাতে আমরা ড্যামেজেস দিয়ে মনে রাখবো, ড্যামেজেস। আমি এটাই বলেছিলাম যে ক্ষতিপূরণ আমি কিভাবে নির্ধারণ করব। ইনসুর Damages. for damages fact tending to enable court or determine amount are relevant, determine amount are relevant। তাইলে আমরা এখানে যে বিষয়গুলো, অর্থাৎ একটা ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যে যে বিষয়গুলো দরকার, সে বিষয়গুলো এখানে প্রাসঙ্গিক হবে, সেটাই বলতেছে ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে। এটি হলো 12 ধারাতে। এরপর হলো 13 ধারাতে দেখেন আমরা কি বলছিলাম? কাস্টমস এর কথা বলেছিলাম, প্রথার কথা বলেছিলাম, অথবা রাইট অধিকারের কথা বলেছিলাম, আরসি। ঠিক আছে? ফ্যাক্ট রিলিভেন্ট হবে যখন আপনি একটা অধিকার চাচ্ছেন বা একটা প্রথা, হ্যাঁ, ইজি ইন কোশ্চেন, যখন প্রশ্ন হবে আহ, তখন একটা অধিকার এবং প্রথা নিয়ে প্রশ্ন উঠবে, তখন কি হবে? এই আপনার এই প্রথা এবং অধিকারের বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? আপনার এলাকায় এই বিষয়গুলো তখন প্রাসঙ্গিক হবে। এর পরবর্তীতে আমরা 14তে বলেছিলাম, কি কি বলেছিলাম? 14তে বলেছিলাম আমাদের মন, মাইন্ড, বডি অথবা বডির একটা ফিলিংস। ফিলিং তো বুঝেন, ফিল করা, আপনার ফিলিংটা কি, অনুভূতিটা কি, বডির ফিলিংসটা কি, বা আহ, আপনার ইয়াটা কি। তাহলে আপনার মনের কি অবস্থা, হ্যাঁ, শারীরিক বা মানসিক বা দৈহিক, এই বিষয়গুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। আহ, আহ, এই যখনই একটা ঘটনা মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব দেখার ক্ষেত্রে, মানে অনেক সময় মানুষের আহ, শরীর, মন, দেহ, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়। ঠিক আছে? এরপরে হলো আমরা চলে যাই আপনার 16তে। ওই 16 কোথায়? 15, আচ্ছা আমরা এখন 15, আচ্ছা সরি 15। 15তে বলতেছিলাম আমরা
দুটো শব্দ বলেছিলাম, কেউ কি বলতে পারবেন? আমরা একটা শব্দ, খুবই প্রচলিত একটা শব্দ, আহ, জি, এআই স্যার, এআই। এআই। এআই, রাইট AI রাইট। এখন আমরা বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর একটা কথা এখানে বলছিলাম, এ দিয়ে অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল, এই হলো দুটো শব্দ এখানে আছে। একটা হলো কি, এটা কি আসলে অ্যাক্সিডেন্টলি হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে হয়েছে, তখন এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে যদি কোনো বিষয়ে এ হয়। আমরা এখানে বীমা কোম্পানির বিষয়গুলো দিয়ে বুঝিয়েছিলাম। এরপরে হচ্ছে হলো দেখেন, আমরা কোর্স অফ বিজনেস এর কথা বলেছিলাম, ইংলিশ একটা টার্ম ইউজ করেছিলাম, কোর্স অফ বিজনেস। এই বিজনেস এখানে হয় রিলিভেন্ট হবে এক্সিস্টেন্স, এটা অস্তিত্বের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, একটা বিজনেসের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম হয়েছে মানে মাফিক হয়েছে কিনা, যেটা যেটা ন্যাচারালি হয় একটা একটা ব্যবসায়ের, হ্যাঁ, বা একটা পার্টিকুলার অ্যাক্ট যেখানে আপনার হলো ব্যবসার যে সিস্টেমটা ওইটা মেনটেন হয়েছে কিনা, কোনটার পরে কোনটা হবে, তখন সেটা পুরো ঘটনাটা এখানে প্রাসঙ্গিক হবে। এটা হলো কোর্স অফ বিজনেস দিয়ে মনে রাখবেন। আশা করছি আপনারা বুঝতেছেন। আপনাদেরকে আসলে মাথার উপর দিয়ে যাইতেছে এই যে আমরা যে ইংলিশ টিংলিশ এগুলো বলতাছি, কষ্ট হইতেছে? না স্যার। না স্যার। আমরা তো এগুলো বাংলাও জানি, আমরা আবার একটু একটু করে ওয়ার্ড গুলো দেখার চেষ্টা করছি। দেখেন, আমরা আমরা স্বীকৃতির কথা বলেছি, এটাকে বলা হয় অ্যাডমিশন। স্বীকৃতিকে কি বলা হয়? অ্যাডমিশন। ডিফাইন, সংজ্ঞায়িত করা হয়েছে 17 দ্বারায়, স্বীকৃতির সংজ্ঞা দেওয়া বা স্বীকৃতির কথা বলা হয়েছে অ্যাডমিশন। তাহলে অ্যাডমিশন কাকে বলে? অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট, একটা বিবৃতি, যেটা হইতে পারে ওরাল, এক নাম্বার হইতে পারে ওরাল, আবার হইতে পারে অর ডকুমেন্টারি, দালিলিক, আবার আরেকটা হইতে পারে কি ডিজিটাল রেকর্ড। এই তিন ভাবে স্বীকৃতি কয় প্রকার? এই তিন প্রকার। আগে ছিল দুই প্রকার, ওরাল এবং ওরাল বলতে হলো মৌখিক এবং দালিলিক। এখন ডিজিটাল রেকর্ডটাও কি এক ধরনের স্বীকৃতি। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আপনারা কি আমাকে শুনতেছেন? জি স্যার। জি স্যার। এটা হলো পরীক্ষা আসতে পারে স্বীকৃতি কয় প্রকার, তখন লিখবেন যে যেটা ওরাল, ডকুমেন্টারি এবং কি ডিজিটাল। এখন তিন ভাবে স্বীকৃতি দেওয়া যায়। কয় ভাবে? তিন ভাবে। এই তিন পদ্ধতিতে স্বীকৃতির বিষয়গুলো বলা আছে। এরপরে হলো আমরা 18 দ্বারাতে বলেছি যে কারা কারা অ্যাডমিশন বাই পার্টি অফ প্রসিডিং অর হিজ এজেন্ট। তারপরে স্টেটমেন্ট মে বি পার্টি প্রসিডিং এজেন্টস আছে পার্টিটা। কারা কারা স্বীকৃতিগুলো, কোন কোন ব্যক্তিগুলো, কোন কাদের স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক হবে, এরকম আমরা 18 ধারাতে এরকম প্রায় 5 শ্রেণীর স্বীকৃতি আমরা দেখেছি যে প্রাসঙ্গিক, সেগুলোই বলেছে, আমরা আর ওইদিকে গেলাম না। এরপরে হলো আমরা বলেছিলাম 19 ধারাটা। 19 ধারাতে আমরা বলছিলাম স্ট্রেঞ্জার, আগন্তুকের কথা বলেছিলাম। এখানে দেখি আগন্তুকের কথা কোথাও লেখা আছে কিনা দেখেন। admission a person whose position must be proved against party suit, statement may person or position liability or necessary against a party। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রেঞ্জার কই? আগন্তুক, আগন্তুক। এটা হলো 19 ধারাতে আমরা আগন্তুকের কথা বলেছিলাম, রিলেশন বাট এগেইনস্ট দ্য মেড পারসন দেম। যাক, যদিও এখানে আগন্তুকের কথা ওইভাবে বলা নাই, বাট আমরা এখানে থার্ড পার্টি অর্থাৎ আহ, আহ, যাকে আমরা আগন্তুক বলেছি ওনার স্বীকৃতিটা এখানে প্রাসঙ্গিক হবে। আশা করছি এটাও বুঝছেন, যেটা আমরা ওই যে এজেন্ট মালিকের যে এটা বুঝাইছিলাম, যে টাকা পয়সার পাওনার বিষয়টা বুঝাইছি সেটাই। এরপরে হচ্ছে হলো আমরা 20 ধারাতে বলেছি আরো এক শ্রেণীর স্বীকৃতি প্রাসঙ্গিক হয়, অ্যাডমিশন বাই পারসন, যাকে প্রকাশ্য, হ্যাঁ, এক্সপ্রেসলি রেফার্ড করে, হ্যাঁ, যে টু বাই পার্টি অফ সুট, যাকে আপনি রেফার করবেন প্রকাশ্যভাবে, যাকে দেখিয়ে দিবেন, ওনার স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে। ঠিক আছে না? যাকে দেখিয়ে দিবেন ওনার স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। এরপরে হচ্ছে হলো আমরা 21 ধারাতে কি বলেছি? স্বীকৃতিটা আপনার প্রুফ হবে, প্রমাণিত হবে, অ্যাডমিশন এগেইনস্ট, আপনার বিরুদ্ধে, পারসন মেকিং দ্যাম এন্ড বাই অর এন্ড দেয়ার বিহাভ,
এখানে কি বলতেছে, স্বীকৃতি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে, আপনার পক্ষে কখনো স্বীকৃতি দেওয়া যাবে না। কালকে আমরা জাল দলিলের কথা দিয়ে বুঝাইছিলাম না, স্বীকৃতিটা আপনার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না, পক্ষে দিলে স্বীকৃতি হবে না। এরপরে হচ্ছে হলো আমরা দেখেছিলাম কালকে 22 ধারাটা। 22 ধারাটা কি বলতেছে? 22 ধারাতে বলতেছে হয় যখন ওরাল অ্যাডমিশন, মৌখিক স্বীকৃতি as to the content of a document আর নট রিলিভেন্ট। ঠিক আছে, যখন কি বলতেছে, আপনি মৌখিক মৌখিক স্বীকৃতি মানে একটা দালিলিক বিষয় মৌখিক স্বীকৃতি কখন দিতে পারবেন, এটাই বলা আছে। আমরা 22-এর অপোজিট দ্বারা কোনটা, কারো কি মনে আছে? ভাইজান আপনাদের কারো কি মনে আছে 22 ধারার অপোজিট ব্যতিক্রম কোনটা? স্যার 59 স্যার। 59 ধারা। 59 ধারাতে বলতেছে এই যে আপনি ওরাল এভিডেন্স, হ্যাঁ, দিতে পারবেন কখন? মৌখিক সাক্ষ্য দিতে পারবেন কখন? দলিলের বিষয়বস্তু ব্যতীত বাকি সব ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এখানে বলতেছে যে সেম, এটা রিলিভেন্ট হবে, মৌখিক স্বীকৃতিটা রিলিভেন্ট হবে যখন কি হবে, দুটা বিষয় বলেছিলাম, কারো কি মনে আছে? বলেছিলাম দলিলের কি নিয়ে প্রশ্ন উঠে? ওই যে দলিলের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। জেনুইননেস, যখন আপনার এটা খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, অথবা সেকেন্ডারি এভিডেন্স, এই যে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার নিয়ম থাকে, তখনই দুটা ক্ষেত্রে কি করা যাবে, আপনার মৌখিক আহ, সাক্ষ্য দেওয়া যাবে দলিলের বিষয়ে। সেম 22 ধারাটা নতুন করে 2010 মিনিট পরে আমাদের লাইনটা কেটে যাবে। আপনার হচ্ছে হলো যখন 2022 সালের এই যে 20শে নভেম্বর ইনসার্টেড, 20শে নভেম্বর 2022 কি হয়েছে, ডিজিটাল রেকর্ডের বিষয় খাঁটিত্ব নিয়ে যদি প্রশ্ন উঠে, তখন মৌখিক সাক্ষ্য এখানে প্রাসঙ্গিক হবে, স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে। আশা করছি বুঝতেছেন। 23 ধারাটা আমরা বলেছিলাম যে অ্যাডমিশন ইন সিভিল কেসেস হয় রিলেভেন্ট, তাইলে স্বীকৃতি কি হবে, দেওয়ানি মামলাগুলোতে প্রাসঙ্গিক হবে, এটা এখানে বলে দিয়েছে। আর আরো কিছু বলা আছে, আপনার এই যে অ্যাডমিশন সব ক্ষেত্রে দেওয়া যাবে না, যখন আপনি এগ্রিড টুগেদার, আপনি যখন কোনো পার্টির সাথে যখন চুক্তি করবেন না, চুক্তির সত্ত্বে, অথবা অথবা আপনি যখন কোনো আদালতের বাইরে গিয়ে কোনো কিছু বা কোনো একটা বিষয় নিয়ে বলবেন, তখন এই স্বীকৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে না। ঠিক আছে, এই বিষয়গুলোই আমরা এখানে বলেছিলাম। এখানে যে এক্সপ্লেনেশন ব্যাখ্যাতে বলা আছে না, আমরা যে উকিল মক্কেলের কথাবার্তা আদালতে কি হবে না, স্বীকৃতি, এই যে কথাবার্তাগুলো এখানে প্রাসঙ্গিক হবে না। যে নাথিং ইন দিস সেকশন shall be taken uh, exempt by barrister, pleader, attorney, এই বিষয়গুলো কখন কি হবে না এখানে, আপনার হচ্ছে হলো আন্ডার 126, এই 126 ধারা অনুযায়ী এখানে এ হবে না, হ্যাঁ, আদালতে প্রাসঙ্গিক হবে না। এদের এখানে যে কথাবার্তাগুলো উকিলের কাছে যদি কোনো স্বীকৃতি দেন, এগুলো এখানে আদালতে প্রাসঙ্গিক বা এগুলো প্রাসঙ্গিক হবে না, এই বিষয়গুলো বলা আছে। এরপরে আমরা কনফেশনে চলে যাই। কনফেশন, হ্যাঁ, যাকে বাংলায় হলো স্বীকারোক্তি। স্বীকারোক্তি কি জিনিস? হ্যাঁ, স্বীকারোক্তি মেড বাই ইনডিউসমেন্ট। আমরা আমরা বলছিলাম 24 ধারাতে স্বীকারোক্তি শুরু করব 24 থেকে 30 পর্যন্ত। এখন আমরা 3টা শব্দের কথা বলেছিলাম মনে রাখার জন্য 24 ধারা, কারো কি মনে আছে? আইটি স্যার। আইটিপি যে ইনকাম ট্যাক্স যে বিষয়গুলো আছে, এটা আইটিপি লয়ার টয়ারও বলা হয়। এই যে আইটিপি, মানে হলো যে ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস। এবার এখন বলা ঠিক আছে, জি, আইটিপি আইনজীবী এখন আর বলা যাবে না, রিট হয়েছে তো বার কাউন্সিল এটা খুব গুরুত্বের আচ্ছা, সাথে দেখতেছে। ওনাদের এনবিআর যাদেরকে ট্যাক্সের আইনজীবী হিসেবে ঘোষণা করছে, এটা নিয়ে আজকে রিট হচ্ছে। বার কাউন্সিল ছাড়া কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে অন্য আইনজীবী।
বুঝছি বুঝছি, লয়ার বলার কোনো সুযোগ নাই, এই হলো কথাবার্তা। আইটিভি পাস করে তাদেরকে তাদেরকে আয়কর উপদেষ্টা বলা হয়, তারা তো আইনজীবী এখন এখন লিখতেছে, আগে তো লিখতো না, আগে বলতো আয়কর উপদেষ্টা। এই 2-1 বছর যাবত তারা এই নতুন কাহিনীটা শুরু করছে, তারা আয়কর আইনজীবী বলতেছে, এটা তো আসলে বলার বিধান নাই। ওইটাই বার কাউন্সিলকে অসম্মান মনে হয়েছে, এর জন্য এই বিষয় নিয়ে রিট চলতেছে, হ্যাঁ থাকবে না হ্যাঁ, হয়তো। তারা তো লিখতে পারে না, তারা হলো আয়কর উপদেষ্টা, এটা তাদের পদটাই হলো আয়কর উপদেষ্টা। আচ্ছা, নাইস। ঠিক আছে, আমরা একটু পড়াশোনার দিকে আগাই, আমরা এখনো পিছনের পড়াতে আছি, 40 মিনিট যাবত আমরা ডিভিশন করছি। তাহলে আমরা এই যে 24 ধারাতে এই 3টা শব্দ, হ্যাঁ, আপনি যখন এখানে ইনডিউসমেন্ট, কোনো প্রলোভন, থ্রেট, হুমকি দিবেন বা কোনো ওয়াদা নিয়ে কোনো স্বীকারোক্তি নিলে সেটা গ্রহণযোগ্য হবে না আদালতে। এরপরে হলো আমরা 25 ধারাতে বলেছি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, সেটাই বলা আছে যে কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুফ। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা আছে। 26 ধারাতে আমরা বলেছি কনফেশন বাই অ্যাকিউজড হোয়াইল ইন কাস্টোডি, হ্যাঁ, হেফাজতে, পুলিশের হেফাজতে হক, নট টু বি প্রুফ এগেনস্ট হিম। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট যদি আপনি কোনো স্বীকারোক্তি দিয়ে থাকেন, হ্যাঁ, কোথায়, প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে স্বীকারোক্তিটা, এটাই বলতেছে এখানে। এরপরে হলো আমরা 27 ধারাতে কি বলেছি, 27 ধারাতে বলতেছে হাউ মাচ ইনফরমেশন হ্যাঁ রিসিভ ফ্রম অ্যাকিউজড মে বি প্রুফ, যেটা আপনি আলামত, আলামত যেটা করবেন, মানে তথ্যের উপর ভিত্তি করে যে আলামতটা উদ্ধার করা হবে সেটাই এখানে প্রাসঙ্গিক হবে। প্রোভাইড দ্যাট when any fact disposed by discovered, আবিষ্কার করবে, consequence information received from a person accused and any offense custody police officer, so much of such information, whether it amount of confession or not, related distinctly the fact thereby discovered, যেটা আবিষ্কার করবে, may be proof। অর্থাৎ ওনাদের কথার উপর ভিত্তি করে, ইনফরমেশনের উপর ভিত্তি করে যেটা করা হবে সেটাই এখানে প্রাসঙ্গিক হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমরা 28 ধারাটা বলছিলাম 24 ধারার ব্যতিক্রম কেমন, এই যে আইটিপি যখন আপনার কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে অপসারণের পর, তখন আপনার কি হবে, সেটা প্রাসঙ্গিক হবে। ইনডিউসমেন্ট সেট ফ্রম ইচ যখন রিলিভেন্ট হবে, যখন এটা রিমুভাল হয়ে যাবে, আপনাকে স্বীকৃতি, এগুলো অপসারণ হওয়ার পরে স্বীকৃতিটা স্বীকারোক্তিটা তখন প্রাসঙ্গিক হবে। 29 ধারাটা বলতেছিলাম আমরা, কে বলতে পারবেন 29 ধারাতে আমরা টিপস দিয়েছিলাম বাংলাতে, কে বলতে পারবেন বলেন তো? ও মাগো প্রবা। অ দিয়ে হলো কি, অ দিয়ে অসতর্কতামূলক ভাবে, ময়কার মা দিয়ে কি, মাতাল অবস্থায়, গরসুগার গো দিয়ে কি, গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে, অমাগো, পরফলা দিয়ে হলো প্রতারণা করে, আর বয়কার বা দিয়ে হলো কি, বাধ্য, বাধ্য। আপনি যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন তাও বলে ফেলছেন, তখন এটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাবে। এরপরে হলো আমরা 30 ধারাতে কি বলা আছে, যে স্ব আসামির দোষ স্বীকার আমরা বলেছিলাম সেটা প্রাসঙ্গিক হবে, যে কনসিডারেশন অফ প্রুফ কনফেশন affecting person make and others jointly under trial আর সেম অফেন্স, যখন একটা সেম অফেন্সের মধ্যে একই একই অপরাধ, মানে সেম অপরাধের মধ্যে যখন এরা একটা বিচার প্রক্রিয়া, যখন একে অন্যকে জড়িয়ে যদি কোনো বিষয় স্বীকার করে, অর্থাৎ স্ব আসামির উপর দোষ স্বীকার করা হয়, এখানে সেটা প্রাসঙ্গিক হবে বলতেছে, সেটা রিলিভেন্ট হবে, সেটা অপ্রাসঙ্গিক হবে না, এই কথাটাই এখানে বলতেছে। ঠিক আছে, কিন্তু এটা আবার 133ও এটার উপর ভিত্তি করে, বেসিস করে আপনাকে শাস্তি দিলে কোনো সমস্যা নাই। আবার এটা 114 বিতেও বলেছে যে না, এটাকে কর্বোরেটেড হইতে হবে, সমর্থিত হইতে হবে আদার্স এভিডেন্স বা সাক্ষ্য দ্বারা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে হলো আমরা 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 31 ধারাটা কি বলেছিলাম, আমরা 31 ধারাতে বলেছিলাম কি মনে আছে আপনাদের, যে এটা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে যথেষ্ট বাধার সৃষ্টি করে, এই কথাটাই আমরা 31 ধারাতে বলেছিলাম। আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু 30 ধারাটা খুবই ইম্পর্টেন্ট ধারা স্যার। হ্যাঁ, এটা রিটার্ন হইতে পারে, একটা রিটার্ন প্রশ্ন আসার একটা পসিবিলিটি হ্যাঁ আছে। স্যার, এটা মিলে স্যার প্রশ্নটা এসছে স্যার, এটা একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে।
এটা কোন ধারায় বলা আছে, এটা প্রশ্ন আছে, কোন নীতির ব্যতিক্রম আছে? বুঝছি। আচ্ছা, আমরা আমরা 32 এবং 33 খুব মজা করে পড়ছিলাম না? কার মনে আছে টিপসটা? বই না দেখে মুখস্থ? 32টা আছে হচ্ছে 4টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, হ্যাঁ, চার চার এটা শ্রেণী ব্যক্তি প্রাসঙ্গিক, 8টি ক্ষেত্রে। এটা বুঝছি সেটা, কিন্তু এখানে আমরা মনে রাখার কৌশল কি দিয়েছিলাম? 4 শ্রেণীর ব্যক্তিকে কিভাবে মনে রাখবো? 4 শ্রেণীর ব্যক্তি, টিপ টিপ ডি ই ডি আই আই এফ, এফ। DEIF বলছিলাম। এরা ডিপ, এরা গভীরে আছে, এদেরকে আনা যাচ্ছে না। ডি ফর ডেথ, এরা মনে করেন মারা গেছে। ই ফর এক্সপেন্সেস, এরা ব্যয়বহুল। এদের হলো ইনক্যাপাবল, এরা সাক্ষ্য দিতে পারছে না। এদেরকে নট ফন, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 4 শ্রেণীর ব্যক্তি। বিষয়গুলো সহজ আসলে। এরপরে হচ্ছে হলো 8টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? এখানে 8টি ক্ষেত্রে, 8টি ক্ষেত্রে। ঠিক আছে, এই 8টি ক্ষেত্রে আপনার হচ্ছে, এই 8টি ক্ষেত্রে কি করা যাবে? শুনা সাক্ষ্য। এটার মূল গল্প হচ্ছে কি? স্টেটমেন্ট। আপনি একটা বিবৃতি দিতে পারবেন, পারসন হু ক্যান বি কলেড বাই উইটনেস। এখানে বলতেছে যে আসলে দেখেন, এটার 32 ধারার ব্যতিক্রম ধারা কোনটা? কে বলতে পারবেন 32 ধারার ব্যতিক্রম? তা প্রশ্নটা আবার বলেন। 32 ধারার ব্যতিক্রম ধারা কোনটা? ব্যতিক্রম, এর ব্যতিক্রম কোনটা? কেউ কি বলতে পারবেন 32 ধারার ব্যতিক্রম ধারা কোনটা? হুম, পারবেন না? 32 ধারার ব্যতিক্রম, 32 ধারাতে কি বলতেছে? শোনা সাক্ষ্য দেওয়া যাবে। আর 32 ধারার ব্যতিক্রম হচ্ছে 60, যে ওরাল এভিডেন্স, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। কালকে বলেছিলাম কি করা যাবে? শোনা সাক্ষ্য দেওয়া যাবে। এই 4 ধরনের ব্যক্তি বুঝা গেছে? হুম, এই যে ড্যাড, জি স্যার, জি স্যার বুঝছি। তারপরে ক্যান নট বি ফাউন্ড, বুঝতে পারি নাই স্যার। ইনক্যাপাবল ফাউন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছে। এবং এক্সপেন্স, ব্যয়বহুল কই? এদেরকে আনাটা ব্যয়বহুল। এটাও আছে দেখতেছি। রিলেভেন্ট, এটা রিপিট করলে স্যার ভালো হয়, শুনতে পারি নাই স্যার। এই যে এক্সপেন্স, নেট স্লো। ব্যয়বহুল। জি আমাদের ক্লাসটা রেকর্ডে থাকবে। ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নাই, বারবার শুনতে পারবেন। আমি আরেকবার রিপিট করছি। আমরা বলতেছি যে আসলে আদালতে কখনো শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এই 4 শ্রেণীর ব্যক্তি, যদি এরা এদের ব্যক্তির জন্য, আর হচ্ছে 8টি ক্ষেত্রে শোনা সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। সবসময় শোনা সাক্ষ্য এসে আপনি বলতে পারবেন না। আপনাকে সাক্ষ্য দিতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে। ওরাল এভিডেন্স, আপনি মৌখিক সাক্ষ্য দিতে হলে আপনাকে দেখতে হবে, অথবা আপনাকে শুনতে হবে, না হয় আপনাকে অনুভব হইলেও করতে হবে। তাহলে আপনি একটা সাক্ষ্য দিতে পারবেন। আপনি অন্যের কাছ থেকে শুনে এসে কোনো গল্প, আদালত এগুলো অ্যাকসেপ্ট করে না, এগুলো রিলিভেন্ট না। হ্যাঁ, এই হলো কথাবার্তা। তবে হ্যাঁ, রিলিভেন্ট হবে কখন? যখন ওই লোকগুলাকে খুঁজে, মারা গেছে ওই লোকটা, আপনাকে মারার সময় আপনার কাছে মৃত্যুকালীন জবানবন্দি আপনি মানে উনি যেটা দিয়েছে ওটা বলতে পারবেন। তারপরে হচ্ছে হলো যাকে মানে এক্সপেন্সেস, ব্যয়বহুল, আনা যাচ্ছে না, অনেক টাকা লাগবে, অথবা যে ইনক্যাপাবল সাক্ষ্য দিতে, বা যাকে ক্যান নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই 4 ধরনের ব্যক্তি, হ্যাঁ, ক্ষেত্রে আপনি শুনে জি স্যার। সাক্ষ্যটা অ্যাকসেপ্ট করবে আদালত। আর 8টা ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলো কি কি আমরা কে মনে, আমরা একটা টিপস দিয়েছিলাম 8টা ক্ষেত্র। কে বলতে পারবেন টিপসটা? ডি ডি বি, ডিবি পিসি, কইছিলাম না? পিসি ডিবি পিসি, এরপরে বি, বি, বিবিসি, বি এরপরে বিসি লাস্টে ফি, লাস্টে হলো ফি। বিবিসি ফি, বিবিসি, এরপরে ফি। এই হলো 8টা শব্দ দিয়ে আপনাদেরকে মনে রাখার জন্য আমি বলেছিলাম। সেটা কি বলেছিলাম? সেটা বলেছিলাম যে আপনার বি দিয়ে হলো বিজনেস, সরি, প্রথমে ডি দিয়ে হলো যদি উনি মারা যায়, উনি যদি ডেথ হয়ে যায়। এই যে দেখেন ডেথ, উনি যদি মারা যায়, উনি ডেথ হয়ে গেছে, এই ক্ষেত্রে এই সার্কামস্টেন্সের এই অবস্থাতে আপনার এটা অ্যাকসেপ্ট হবে। তারপরে আরেকটা শব্দ দেখেন, এই যে বিজনেস, বি ফর বিজনেস, ডিবি। হ্যাঁ, ডিবি বিজনেস, ব্যবসার হিসাবপত্র,
সিস্টেম, আমরা বলছিলাম না কোনো একটা ব্যক্তি কি করছে, উনি ব্যবসায়ের বা কোনো একটা হাসপাতালে, হ্যাঁ, উনি একটা রেজিস্টারে এই বিষয়গুলো লিখে রাখছে। তাহলে আপনার যখন জন্ম তারিখ নিয়ে যখন সমস্যা হবে, হ্যাঁ, তখন ওই জায়গাতে গিয়ে ওই ওই স্টেটমেন্টটা তখন বলা যাবে যে ওই মুখ জন্ম তারিখ মানে রেজিস্টারে এই কথাটা বলা ছিল। এই ক্ষেত্রে আপনাকে কি করা হবে, আপনি বলতে পারবেন, অর্থাৎ এখানে একটা হিয়ারসি এভিডেন্স দেওয়ার একটা সুযোগ আছে এই ক্ষেত্রে। 3 নম্বরে হলো এগেইনস্ট বলছিলাম না, আপনার বিরুদ্ধে যাবে বলছিলাম না, ডিবিপিসি বলছিলাম আর কি। ফি ফর এখানে হলো ফিকুইনারি, আর্থিক পরিপন্থী আর কি, আর্থিক, এটার পরিপন্থী, এটার এগেইনস্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে পিকিউনারি, আর্থিক পিকিউনারি, আর্থিক পরিপন্থী, আর হাগলেও তো নিজের পক্ষে কয়। আর আর্থিক পরিপন্থী হলে তো এটা আদালত বুঝবে যে এই তো ভালো মানুষ, উনি তো উনি উনি তো এটা নিজের বিরুদ্ধে বলছে, তখন এই ক্ষেত্রেও শুধু সাক্ষ্যটা অ্যাকসেপ্ট করবে। বুঝছেন না ব্যাপারটা? সবাই নিজের পক্ষে কথাবার্তা বলে। আপনি যদি বলেন যে আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলে গেছে অমুক ব্যক্তি টাকা পাবে, তাহলে এটা তো আদালত বলবে যে নাইস, এটা ভালো মানুষ, ঠিকই আছে, টাকাগুলো দিয়ে দেন। বুঝছেন না বিষয়টা? জি স্যার। এই ক্ষেত্রে শূন্য সাক্ষ্য দেওয়া যাবে। তারপরে সি দিয়ে হলো কাস্টমস। কাস্টমস প্রথা, এখানে কি প্রথা, এখানে অনেকগুলো প্রথার বিষয়টা হচ্ছে হলো অধিকার আচ্ছা। হুম, যেখানে গিভস অপিনিয়ন, পাবলিক রাইট, রাইট অধিকার, বা কোনো প্রথা নিয়ে বা কোনো জেনারেল ইন্টারেস্ট নিয়ে যদি কোনো সমস্যা দেখা দিবে, তখন কি হবে, when the when the statement give a opinion কোনো মতামত of the such a person existence or public right of or customs or matter of public or general interest to existence, এটা অস্তিত্বটা of which if যদি it exist he would have been likely to be aware when a statement such a before controversy such a right of customs matter arisen। এখানে বলতেছে যখন আপনার এই অধিকারের পূর্বে যদি কোনো একটা কথা টথার বিষয়গুলো নিয়ে শোনা সাক্ষ্য দেওয়া যাবে যে এই বিষয়টা, এই দলিলটা এভাবে এভাবে সে অধিকার, এভাবে এভাবে মালিক, তার বাবা, তার দাদা, তার চাচা, এভাবে এগুলো এই করছে, বা এই টাইপের কিছু একটা বিষয় আর কি, যেগুলো কথা হিসাবে হয়ে গেছে, কথা হয়ে গেছে, এটা এখন কিছু কিছু মানে কথা লোকাল লতে পরিণত হয়। এই বিভিন্ন কথা রীতি অধিকারের বিষয়ে আপনার শোনা সাক্ষ্য দেওয়া যাবে। এ হলো 4টা গেল, ডিবিপিসি গেল, এরপর হলো বিবিসি, যেটা হলো বিবিসি চ্যানেল তো আপনারা চিনেন, বিবিসি। এই বি দিয়ে হলো ব্লাড। হ্যাঁ, আপনার যখন একটা রিলেশনশিপ, আপনার একটা আপনার একটা রিলেশনশিপ তো বুঝেন, এটা তো আর বলার দরকার নাই, এটা রিলেশনশিপ এর এক্সিস্টেন্স, অস্তিত্ব জানার জন্য, হ্যাঁ, এখানে আপনার এই যে অথবা রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক বা দত্তক, অ্যাডপশন, এগুলো জানার জন্য আপনাকে কি করা যাবে, আপনি শুনে সাক্ষ্য দিতে পারবেন। কেমনে? আপনি বলতে পারবেন যে উনি মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে ওনার একটা সেকেন্ড ফ্যামিলি ছিল, ওখানে তার একটা ছেলেও ছিল। আমি তখন এটা শুনে সাক্ষ্য দেওয়া যাবে। এই যে তাদের একটা বিবাহ রিলেশনশিপটা অস্তিত্ব রক্ষা করার জন্য, হ্যাঁ, বা তাদের একটা ব্লাডের একটা সম্পর্ক নির্ধারণ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এই ক্ষেত্রে কারো কাছে বলে গেলে, উনি মারা গেলে ওই ব্যক্তি, তাহলে ওনার অবলিগে কেউ এসে শুনে সাক্ষ্য দিতে পারবে। ঠিক আছে, এটা হলো 5। এরপর হলো 6 7 একসাথে বলছিলাম, ডি বি গেল, আবারও বি, বি বি, এখন হলো আপনার হলো আমরা কি বলছিলাম, বি বি সি, এখন হলো 4টা গেল, 4-এর পরে 5 নম্বরে হলো ব্লাড গেল, আবার হলো ব্লাড। এখানেও একটা বিষয় অস্তিত্ব, হ্যাঁ, এখানে একটা রিলেশনশিপের বিষয়। ঠিক আছে, এই বা দত্তকের বিষয় যদি কোনো কথা আসে, এটাকে এক্সপ্লেন করার জন্য যদি কোথাও যদি লিখে যায়, 6 এবং 7 লিখিত হইতে হবে বলছি। দেখেন, অর ইজ এ মেড ইচ উইল বি ডিড কোন একটা দলিলে রিলেটিং অফ ফ্যামিলি অ্যাফেয়ার্স, হ্যাঁ, when the statement related to the existence of any relationship by blood, marriage, adoption between a person deceased and is made
which any will or deed relating to affairs family which is a deceased person belong to family তাহলে এই যে কথাগুলো আর কি এই যে এগুলো যদি সে যদি কোথাও লিখে যায় কোন একটা দলিলে কোন ধরেন পাথরে বা কোন একটা জায়গাতে যদি উনি লিখে যায় যে তার সাথে অমুকের সাথে একটা রিলেশন ছিল এই কথাগুলো এই ক্ষেত্রে এসেও আপনি কি করতে পারবেন সুনা সাক্ষ্য দিতে পারবেন আপনি বলতে পারবেন যে অমুক দিতে পারবো। জায়গাতে এটা অমুক জায়গাতে অমুক দলিলে উনি লিখে গেছে ওনার সাথে ওনার এই সম্পর্ক ছিল ওনার বিবাহের সম্পর্ক ছিল এটা দত্তক ছিল তার এই বিষয়গুলো হ্যাঁ রিলেশনশিপের বিষয়গুলো আরেকটা আছে লিখিত স্বাদ এটা হলো সিডি আবারও কাস্টমস প্রথা এগুলো যদি কোথাও যদি সে লিখে যায় বলতেছে কোন একটা ডকুমেন্টসে রিলেটিং ট্রানজাকশন মেনশন করে যেমন আমরা কি বলেছিলাম সেকশন 13 এ বলেছিলাম প্রথার কথা বলেছিলাম কোন একটা প্রথা লিখে যায় when the statement contained in any deed কোন এক যে কোনো দলিলে will or other document which related to any such a transaction as a mention section 13 plus a তাহলে এই যে উনি যদি কোথাও যদি কোনো প্রথা সম্পর্কে কেউ যদি লিখে যায় কেউ এই বিষয়ে এই ক্ষেত্রেও সুনা সাক্ষ্য দেওয়া যাবে লাস্টে বলতেছে হলো আমরা সেভারেল পার্সন বলছিলাম সেভারেল পার্সন এখানে আমরা পার্সনটা নিয়েছিলাম সেভারেলটা বাদ দিয়ে অর্থাৎ কতিপয় ব্যক্তি or is made by several person and expresses বর্ণনা করে তাদের ফিলিংস অনুভূতিগুলো রিলেভেন্ট টু ম্যাটার কোশ্চেন মানে এই যে তারা যখন কোন একটা স্টেটমেন্ট ওয়াজ মেড এ নাম্বার অফ পার্সন অনেকগুলো ব্যক্তি যে এক্সপ্রেসড তারা ফিলিংস গুলো বর্ণনা করে ইমপ্রেশনস তাদের অনুভূতি ধারা দেয়ার পার্ট রিলেভেন্ট দেয়ার ম্যাটার অফ কোশ্চেন মানে আমরা বলছিলাম যে অনেক সময় কোনো গানের মাধ্যমে কোনো লিখনির মাধ্যমে কোনো একটা বিষয়ের মাধ্যমে যখন অনেক সেভারেল পিপল যখন এগুলো এক্সপ্লেইন করে এগুলো এক্সপ্রেস করে তাদের অনুভূতিগুলো বর্ণনা করে এই বিষয়গুলো তখন এই ক্ষেত্রে সুনা সাক্ষ্য দেওয়া যাবে আমরা বলেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচারের সময় আসলে তখন বলছে যে আমি তো ওই বিষয়গুলো দেখেছি ওই বিষয়গুলো আমার শুনেছি এই যে বিভিন্ন লোকে বলা বলি করছিল পত্রিকাতে আসছিল এবার বিভিন্ন গানের মাধ্যমে ফুটে আসছে গল্পের মাধ্যমে ফুটে আসছে বা বিভিন্ন ভাবে ফুটে আসছে এই বিষয়গুলো সুনা সাক্ষ্য দেওয়া যাবে এই হলো মোটামুটি 8 ধরনের বিষয় আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো জি স্যার জি জি স্যার একটু আজকে কঠিন ভাবে বোঝানো হইতেছে মানে ইংলিশটা আমি বুঝাইতেছি এটা একটু হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে বাট তারপরে এই শব্দগুলো ওয়ার্ড গুলোর সাথে যদি কিছুটা হইলেও আপনার পরিচিত থাকে দেখলে আপনি হয়তো মনে পড়বে আমার ধারণা তো এই জন্য আসলে কিছু ইংলিশ টার্ম গুলো দেখা উচিত শুধু বাংলার উপর ডিপেন্ডেন্ট করলে হয় না মাঝে মাঝে বার কাউন্সিল ফাইজলামি করে যে একদম ইংলিশ টার্ম ইউজ করে ফেলে বা শূন্যস্থানের মতো দিয়ে দেয় তো এই জন্য আসলে বিষয়গুলো একটু দেখা দরকার আচ্ছা ওকে জি স্যার 33 ধারাতে আমরা বলছিলাম ধরেন আপনার আমরা আগে 4 ধরনের ব্যক্তির কথা বলছি না ডিফ মারা গেছেন হ্যাঁ মৃত্যুকালীন ঘোষণার সময় এক্সপেন্সেস ব্যয়বহুল ইনক্যাপাবল এবং কি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আরেকটা শব্দ এখানে যোগ হবে ব্যক্তি আরেকজন যাকে আটক রাখা হয়েছে কিপড আউট ডিফকে কিপড আউট দেখেন আমরা দেখাইতেছি আপনাদেরকে যে রিলেভেন্সি অফ certain evidence for a providing subsequent proceeding truth effect stated তাহলে এখানে হলো এই ব্যক্তিগুলো তো আছেই এই ব্যক্তিগুলো তো থাকবেই পার্সন গুলো থাকবেই আর 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 এই যে আমরা পার্সন গুলো দেখি আটকে রাখে স্যার আর কাউকে যদি এই যে কিপড আউট কাউকে যদি আটক রাখা হয় আর আগের গুলো আছে দেখেন আগের গুলো আছে ডেট আছে ক্যান নট বি ফাউন্ড আছে ইনক্যাপাবল আছে বা যাদেরকে আনাটা ব্যয়বহুল এই বিষয়গুলো এটাও থাকবে সব ঠিকঠাক শুধুমাত্র যাকে আরেকটা হলো কাউকে যদি আটক রাখা হয়েছে হ্যাঁ মানে ওই ক্ষেত্রেও এই 5 শ্রেণীর ব্যক্তি ক্ষেত্রে আপনি কোন ক্ষেত্রে এখানে বিষয়টা হচ্ছে ভিন্ন এই 5 শ্রেণীর ব্যক্তিদের ক্ষেত্রে কি করা যাবে রিলিভেন্সি হবে প্রাসঙ্গিক হবে সার্টেন এভিডেন্স সাক্ষ্য providing subsequent proceeding there to the fact they are in state
সেটা হলো কি, আপনার কোনো একটা জুডিশিয়াল প্রসিডিং এ আপনি যখন একটা বিচার কার্যক্রমে যখন কোনো একটা জবানবন্দি, হ্যাঁ, কোনো একটা সাক্ষ্য দিবেন, এটা যদি মনে করেন যে আপনার জেরা করার থাকে, বা আপনার এখানে কি হইতে হবে, ওখানে জেরা করতে হবে, আহ, আহ, বা সেম পার্টি হইতে হবে। দেখেন, এটা দেখেন, শর্তগুলো হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট প্রসিডিং বিটুইন সেম পার্টিজ, একই পক্ষের মধ্যে হইতে হবে। আমরা মনে রাখার জন্য একটা বিষয় বলেছিলাম, মনে আছে কারো? এসএসসি বলছিলাম মনে হয়, এসএসসি কি জানি একটা, এলএসএসসি এলএসএসসি, রাইট এলএস রাইট রাইট। হ্যাঁ, রাইট 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 রাইট। লিগাল এটা হলো আপনাকে, হ্যাঁ, আপনাকে এই বিষয়টা, এই সত্যগুলো মানতে হবে, তাইলে তাইলে হবে। এখানে বলতে হবে যে আপনি এখানে যে সেম পার্টি হইতে হবে, এরপরে বলতেছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইন্টারেস্ট হইতে হবে, অথবা পার্টি অফ ফার্স্ট প্রসিডিং হ্যাড টু বি রাইট অপরচুনিটি ক্রস এক্সামিনেশন হইতে হবে। অর্থাৎ আপনি যে জবানবন্দিটা, এখানে মেন মেন গল্পটা হচ্ছে হলো, আমি পূর্বের কোনো মামলাতে কোনো একটা জবানবন্দি দিয়েছিলাম, এবং সেই জবানবন্দিটাই আমরা এখন শুধু একটা ক্ষেত্র হলো একটা, আমি একটা পূর্বের মামলাতে আমি একটা জবানবন্দি দিয়েছিলাম, এখন আমি সেটা পরবর্তী মামলাতে এখন এটা প্রাসঙ্গিক করতে চাচ্ছি। কেন চাচ্ছি? ওই লোকটা মারা গেছে, ওই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই লোকটাকে আনা ব্যয়বহুল, ওই লোকটাকে কেউ আটক রাখছেন, এই জন্য তার কথাটা, পূর্বের মামলার কথাটা আমি এখন পরবর্তী মামলাতে ইউজ করতে পারবো, প্রাসঙ্গিক হবে, অন্য কেউ বলতে পারবে। এটাই হচ্ছে 33 ধারার গল্প। এখন এটাকে আপনাকে সত্য দিয়েছে, সেটা ক্রস এক্সামিন হইতে হবে, আপনাকে এটা জেরা হইতে হবে, অথবা সেটা হইতে হবে হলো বিচারিক কার্যক্রমে হইতে হবে, সেম পার্টির মধ্যে হইতে হবে, এবং দ্যাট এ কোশ্চেন ইস্যু সাবস্টেন্সিয়ালি সেম অফ দ্য ফার্স্ট সেকেন্ড প্রসিডিং। এই বিষয়গুলো, এই শর্তগুলো যখন আপনি মানবেন, তখনই আপনার এই শূন্য সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। আমি কি 33 ধারাটা বুঝাইতে পেরেছি? Yes, sir. এটাই 5 শ্রেণীর ব্যক্তি আর একটা ক্ষেত্র, সেটা হলো পূর্বে আমি একটা জবানবন্দি দিয়ে এই 5 শ্রেণীর ব্যক্তির গল্পটা হয়েছে, পরবর্তীতে আমার এই মামলাতে আমি এগুলো বলতে চাচ্ছি। তবে এখানে এটা একটা আপনি কার কাছে এটা দেওয়া হয়েছিল? নিশ্চয়ই একটা লিগাল এম্পাওয়ার্ড পার্সনের কাছে এটা দেওয়া হয়েছে, যারা আইনানুগভাবে ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কাছে দেওয়া হয়েছে, সেম পার্টির মধ্যে, সেম রিপ্রেজেন্টেটিভের মধ্যে, এবং কি সেটা ক্রস এক্সামিনই হয়েছে। যে যে জবানবন্দিটা দেওয়া হয়েছে, এটা এটা অ্যাবসুলেটলি কি হয়েছে, এটা ক্রস এক্সামিন করা হয়েছে, উনি যারা করেছে। এই বিষয়গুলো থাকলেই আপনার হচ্ছে হলো পূর্বের মামলার বিষয়টা পরবর্তী ক্ষেত্রে শূন্য সাক্ষ্য দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা শব্দ, যারা ক্লাস করেছেন, আমাদের রেকর্ডেড ক্লাসটা যারা শুনেছেন, তারা 34 থেকে বিশেষ পরিস্থিতিতে স্বীকৃতি প্রাসঙ্গিক, স্টেটমেন্ট 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 মেড আন্ডার এ স্পেশাল বিশেষ সার্কামস্টেন্স, হ্যাঁ, বিশেষ পরিস্থিতিতে স্বীকৃতি প্রাসঙ্গিক। তাহলে এটা 34 থেকে 38 ধারা পর্যন্ত বলা আছে। আমরা এটা এটা বলেছিলাম, যারা ক্লাস করেছিলেন, কার মনে আছে? এটা একটা টিপস দিয়েছিলাম, কার মনে আছে? নাই মনে হয়। সবাই রেকর্ডেড ক্লাস শুনেন না ভাই, কনসেন্ট্রেশন দিচ্ছেন না। বিফি মাল ধরেন না, Beefy, বিফি মল যেটাই বলেন, হ্যাঁ, বিফি বিফি এম এল, মেল বলেন আর মাল বলেন, মল বলেন, যেমনি বলেন, যাক মনে রাখতে পারলেই হলো, আমরা হয়ে গেল। তাহলে বি ফর বুক, আমার বই, কি বলতেছে? এন্টায়ার্স অফ বুক অ্যাকাউন্ট অফ ডিজিটাল রেকর্ড হোয়ার রিলিভেন্ট। এই ক্ষেত্রে কোন বই টইয়ের ক্ষেত্রে আপনাকে এই পরিস্থিতিতে আপনার স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক হবে। আর আরেকটা হচ্ছে হলো রিলিভেন্সি প্রাসঙ্গিক হবে হলো ফি দিয়ে। হ্যাঁ, ফি দিয়ে হলো পাবলিক রেকর্ডের বিষয়, যখন সরকারি কোনো রেকর্ড বা ডিজিটাল রেকর্ডের মেড এ পারফরমেন্স অফ এ ডিউটি, এগুলো প্রাসঙ্গিক। ঠিক আছে। আর আরেকটা হচ্ছিল বিফি গেল, মাল মানে এম দিয়ে হলো ম্যাপ, সার্ট, প্ল্যান্ট, ডিজিটাল রেকর্ড, এগুলো রিলিভেন্সি হবে, স্টেটমেন্ট গুলো প্রাসঙ্গিক হবে। এ দিয়ে হলো আপনার অ্যাডভার্টাইজ, আমরা বিজ্ঞপ্তি বলছিলাম, অথবা এ দিয়ে অ্যাক্টস বলছিলাম, বা কার্য। কি বলতেছে আপনার হচ্ছে হলো 37-এ, হ্যাঁ, এ দিয়ে আমরা বুঝিয়েছি এক্স বুঝাইতে পারি, অথবা অথবা আমরা বুঝাইতে পারি কোনো বিজ্ঞপ্তিতে বা অ্যাডভার্টাইজে আমরা মনে রাখতে পারি, অথবা অ্যাক্ট অথবা কোনো কার্যে, এই জায়গাগুলোতে
relevancy of a statement, fact, public nature, content, certain act or notification. এখানে বলতেছে যে আপনার হচ্ছে হলো কোন কোন পাবলিক নেচারে অথবা স্টেটমেন্ট মেবি এই জায়গাগুলোতে প্রাসঙ্গিক হবে, সেটা 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 আমরা আমরা কি বুঝিয়েছিলাম? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। তাহলে আমরা 37-এ কি বলতেছি? আইন বা বিজ্ঞপ্তিতে জনপ্রকৃতির ঘটনা বিবৃতি প্রাসঙ্গিক হবে। আইন বা কোন একটা আইনের বিষয়, কোন স্টেটমেন্ট, হ্যাঁ, কোন স্টেটমেন্ট, ফ্যাক্ট, পাবলিক নেচার বা কন্টেন্ট, সার্টেন জনপ্রকৃতিকার কোন ঘটনা বা আইনের বিষয়গুলো, এগুলো প্রাসঙ্গিক হবে। 38-এ বলতেছে হলো এলডিএ হলো ল বুক। এলডিএ কি? ল বুক। এই ল বুক এই যে বিভিন্ন আইনের বা এই বিষয়গুলোতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে বাংলা দেখানোর চেষ্টা করি। অনেক ইংলিশ দেখছেন, পরবর্তী কালকের ক্লাসে আমার ইংলিশ দেখাবো। এখন একেবারে বাংলা বললে মানে ইংলিশ বললে বিষয়গুলো মাথার উপর দিয়ে যাইতে পারে। আমরা আমাদের নোটটা একটু দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে এই যে, তাইলে আপনার 38-এ কি বলতেছে? আইনগ্রন্থে অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কে বিবৃতি বা ডিএলআর রেফারেন্স এগুলো প্রাসঙ্গিক হবে। 39-এ আংশিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয়, দীর্ঘ এগুলো আছে, অর্থাৎ কিছু ক্ষেত্রে কিছু অংশ স্বীকৃতি বা এগুলো প্রাসঙ্গিক হইতে পারে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হলো আপনার কোন কত ধারা থেকে কত ধারা? 40 থেকে 44। 40 থেকে আদালতের রায় যখন প্রাসঙ্গিক হয়, কিছু রায় আছে এগুলো প্রাসঙ্গিক হয়। অর্থাৎ অর্থাৎ আমরা 40 ধারাতে বলেছি দ্বিতীয় বিচার বন্ধ করার জন্য, দ্বিতীয় মোকদ্দমা বন্ধ করার জন্য, হ্যাঁ, আমাদের ওই যে প্রথম বিচারটা, পূর্ববর্তী রায় যেটা, ওই রায়টা প্রাসঙ্গিক হবে। সরি ভাই, একটু মিউট করেন। আমরা আমরা কি বলতেছিলাম? দ্বিতীয় বিচার বন্ধ করার জন্য পূর্ববর্তী রায়, আমরা পুরো 40 থেকে 44-এর বিষয়টা হচ্ছে হলো আমরা রায় প্রাসঙ্গিক হবে। রায়, এই রায়টা হচ্ছে হলো আমরা যখন পূর্বে একটা রায় হয়েছে, আপনি কি আবার সেকেন্ড সেই বিষয় নিয়ে রায় করাইতে পারবেন? ইম্পসিবল, সেটা করাইতে পারবেন না। সেটা রেস জুডিকাটায় বাড়িতে হবে 11 ধারায়, সেটা ডবল জিও পার্টিতে বাড়িতে হবে 403 ধারায়, সেটা কি হবে? সেটা জেনারেল ক্লজ অ্যাক্ট 26 ধারায় বাড়িতে হবেন, এবং সংবিধানের 35(2)-এ বাড়িত। হ্যাঁ, একটা একটা নিষ্পত্তিকৃত বিষয় নিয়ে পরবর্তীতে আর মামলা করা যাবে না, সেই বিষয়টাই বলা আছে। এরপরে হলো আমরা 41-এ বলতেছি হলো এখানে আমাদের আরেকটা রায় আছে, 4টা রায় আছে। সেটা হলো প্রবেট বা উইলের কার্যকারিতা বিষয়ে, প্রবেটের বিষয়ে, ম্যাট্রিমোনিয়ালের বিষয়ে, অ্যাডমিরালটির, হ্যাঁ, নৌ জাহাজের বিষয়ে, বিবাহ সংক্রান্ত বিষয়, দেউলিয়াত্তর বিষয়, এই বিষয়গুলো ভাই এগুলো এগুলো হচ্ছে একদম একদম মার্কা মারা আর কি, এগুলো সবার উপর প্রযোজ্য হবে। ঠিক আছে, এগুলো একদম কনক্লুসিভ প্রুফ। এই বিষয়গুলো, এই রায়গুলো কনক্লুসিভ প্রুফ। 41, ঠিক আছে, মনে রাখার জন্য পিয়াম আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো আমরা আমরা 45 দেখি, 43, 44 এগুলো দরকার নাই, লেস ইম্পর্টেন্ট, এগুলো দরকার নাই। এখানেও কিছু রায় টায়ের কথা বলছে, মানে এই রায়গুলা এইভাবে হবে, এটা হবে, এগুলো সবার উপর কার্যকর হবে, কথা এগুলোই বলছে। তাহলে 45টা আমাদের পরীক্ষার জন্য খুবই ভাইটাল। এখান থেকে প্রশ্ন আসবে বিশারদের মতামত। হ্যাঁ, 45 ধারাতে আগে 5টি আছিল, এখন 13টি ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক হবে। মনে রাখার জন্য আমরা বলেছিলাম, সরি ভাই সাউন্ড হচ্ছে, মনে রাখার জন্য আমরা বলেছিলাম তাদিব এসপি, টি 2টা, হ্যাঁ, একটা ডি একটা, আই 3টা, এফ 7টা, এসপি। একটু কষ্ট করে ভাই এটাও দেখতে হবে এটা। ঠিক আছে, কয়টা টি, কয়টা আই, কয়টা এফ, এটা একটু নিজে প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে। তো টি ফর ট্রেডমার্ক বা টেকনিক্যাল টার্ম ইউজ। ভাইয়া কথা শোনা যাচ্ছে যে? রাকিব ভাই মিউট করেন, ভিডিও অফ করে দেন। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমরা 45 দ্বারা মনে রাখার জন্য, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ এই কাদের মানে এই মতামত গুলো প্রাসঙ্গিক, বিচারকদের মতামত, হ্যাঁ, ক্ষেত্রগুলো কি কি যদি আসে তাহলে আমরা এগুলো লিখতে পারবো। টি ফর ট্রেডমার্ক বা ট্রেড অর টেকনিক্যাল টার্ম ইউজ, টি ফর টাইপ রাইটিং, 2টা টি।
একটা, হ্যাঁ, ডি এও একটা, এ ফর আর্ট, ডি ফর ডিজিটাল রেকর্ড, আই তিনটা, আইডেন্টিফাই, আইডেন্টিটি অফ হ্যান্ড রাইটিং, আইডেন্টিটি অফ পার্সোনাল এনিমেল, আইরিশ। এরপর হলো আমরা এফ পাবো চারটা, ফিঙ্গার ইমপ্রেশন, আঙ্গুলের ছাপ, এবং কি ফুটপ্রিন্ট, পায়ের ছাপ, ফরেন ল, বিদেশি আইন, এবং কি ফরেন্সিক অর ফিজিক্যাল এভিডেন্স। এরপরে হলো এস দিয়ে সায়েন্স, ফি দিয়ে হলো ফ্লাম ইমপ্রেশন, যাকে বলা হয় তালুর ছাপ। আশা করছি বুঝছেন আপনারা, এগুলো বুঝার কিছু নাই, শুধুমাত্র টিপসটা একটু দুই একবার প্র্যাকটিস করবেন বাসায়, হয়ে যাবে। এরপরে 45-এর কথা নতুন আমরা দেখব, এখানে অ্যাড হয়েছে শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশারদের মতামত প্রাসঙ্গিক হবে, সে বিষয়টা এখানে বলা আছে। ঠিক আছে। এরপরে 47 হলো হস্তলিপির বিষয়। আপনি যদি কারো হস্তলিপি চিনেন, জানেন, দেখেন, পরিচিত হন, সেগুলো প্রাসঙ্গিক হবে। 47-এও সেম, কোন একটা ডিজিটাল স্বাক্ষরের বিষয় জানেন, চিনেন, বুঝেন, এই মতামত গুলো প্রাসঙ্গিক হবে, একদম ইজি। আমরা এটার সাথে আমরা 73 মিলাই পড়বো, হ্যাঁ, 73-এ ওখানে মিলাবো, আমরা 67 মিলাবো, 67 এবং 47-এর সাথে 67 এবং 73-এর মিল আছে, সেগুলো আমরা বলবো। এরপরে হচ্ছে হলো আমরা 48-এ বলতেছে হলো অধিকার বা প্রথা। আমরা 13 ধারাতে যেরকম অধিকার বা প্রথা নিয়ে বলেছিলাম, আমরা 48-এ, সরি, আমরা 32-এর 2-এ, 32-এর 6-এ আমরা অধিকার বা প্রথা নিয়ে আমরা বলেছিলাম, না 6 না 5-এ, না 7-এও আছে প্রথা, আবার এখানে মনে হয় 3-এও প্রথা, ডিবিপিসি, হ্যাঁ, ডিবিপিসি, অর্থাৎ 4-এ আর আপনার হচ্ছে হলো 7-এ অধিকার বা প্রথা নিয়ে বলেছিলাম। এখানে অধিকারের প্রথা বিষয়ে প্রাসঙ্গিক। 49-এ রীতিনীতি, কিছু রীতিনীতি বা ইত্যাদি, এগুলো প্রাসঙ্গিক হবে। 50-এ হলো আত্মীয়তা সম্পর্কে যদি কোনো কনফিউজ হয়, তাহলে আত্মীয়তা সম্পর্কে কারো অভিমত এখানে প্রাসঙ্গিক হইতে পারে। অর্থাৎ এখানে কোন ক্ষেত্রে 45-এ বলতেছে, বা 45 থেকে এখানে বলতেছে তৃতীয় কোনো ব্যক্তির কি হবে, হ্যাঁ, স্বীকৃতি বা এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়। এই আমরা ঘুরি ফিরি এই কথাগুলো বললাম আর কি, যে কোন কোন ক্ষেত্রে কি বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখি, 4টা ধারা আছে একই টাইপের, সেটা একটু মনে রাখার চেষ্টা করি। কি বলা আছে, চরিত্রের ক্ষেত্রে যখন প্রাসঙ্গিক হয়, চরিত্রের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক হবে। দেখেন, চরিত্র নিয়ে যদি কোনো কথাবার্তা আপনি বলতে পারবেন না, চরিত্রের বিষয়ে, কারণ চরিত্র, হ্যাঁ, তা মানে এগুলো বলা যায় না। বা অন্য ধারাতে বলতেছে দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক। আপনি কোনো দেওয়ানি মামলাতে তাদের চরিত্র টেনে নিয়ে আসতে পারবেন না, যে উনি উনি খারাপ, উনি উনি এই কাজ করে, এই কাজ করে। কিন্তু কিন্তু আপনি 52-র সাথে আপনারা পড়ে ফেলবেন 55। 55টাতে বলতে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আপনার চরিত্র নিয়ে আসতে পারবেন। কেমন, যে আসলে এটা ক্ষতি নির্ণয়ের জন্য ওনার ওনার নেচারটাই এরকম, উনি উনি এরকম একটা ডুপ্লিকেট লোক, ওনার ওনার চরিত্র খারাপ, এই বিষয়গুলো ক্ষতিপূরণের নির্ণয়ের জন্য আপনি পারবেন, চরিত্র প্রাসঙ্গিক হবে। তাহলে 52-55 একসাথে পড়বেন। আর ফৌজদারি মামলায় কি বলতেছে, পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলাতে ভালো চরিত্র প্রাসঙ্গিক, হ্যাঁ। এখন ফৌজদারি মামলা দোষী লোকের মানে চরিত্র খারাপ, চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক। মানে 53-তে বলতেছে ফৌজদারি মামলা সচ্চরিত্র প্রাসঙ্গিক হবে, পূর্ববর্তী সচ্চরিত্র তো এগুলো প্রাসঙ্গিক, সে ভালো মানুষ, এটা প্রাসঙ্গিক হবে। কিন্তু ফৌজদারি মামলা দোষী লোকের চরিত্র, মানে দোষী লোকের চরিত্র খারাপ বা ইয়া অপ্রাসঙ্গিক, কারো চরিত্র খারাপ, এটা অপ্রাসঙ্গিক হবে। তবে হ্যাঁ, কেউ যদি বলে যে তার চরিত্র ভালো, কেউ যদি বলে যে, মানে নিজে নিজে নিজ থেকে বলে যে অমুক মানুষটা, ওনার চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বললে তখন আবার ওনার যে খারাপ চরিত্র সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। তখন প্রমাণ করা যাবে যে উনি আসলে খারাপ, উনি চাঁদাবাজি করে, উনি এলাকায় এই গল্পের সাথে জড়িত। তাহলে এমনিতেই পূর্ববর্তী সচ্চরিত্র 53-তে বলতেছে প্রাসঙ্গিক, সমস্যা নাই। কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় তার চরিত্র ভালো নিয়ে যদি গল্প করে, যে ওনার চরিত্রটা খুব ভালো, এটা যদি কেউ গল্প করে, কেউ সাক্ষ্য দিতে চায়, তখন আবার আদালতের কাছে আপনি খারাপ চরিত্রটাও প্রাসঙ্গিক, আপনি খারাপ চরিত্র নিয়েও কথা বলা যাবে। ঠিক আছে, ভালো বললে কেউ দাবি করলে পরবর্তী খারাপ চরিত্র নিয়েও কথা বলা যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটু শেষ দিব হলো, যেসব ঘটনা একদম প্রমাণ করার প্রয়োজন নাই, কিছু ঘটনা আছে প্রমাণ করার প্রয়োজন নাই, আদালত ধরে নিবে, হ্যাঁ, এগুলো প্রমাণের দরকার নাই। 56 ধারাতে সেটাই বলা আছে। আর কি বলতে, আদালত যেসব ঘটনা বিচারিক অবগতিতে নিবেন, এগুলো প্রমাণ করার প্রয়োজন নাই, এই পুরো কথাটাকে আবার 56 ধারায় বলছে। 57 ধারাতে বলতেছে যে সকল বিষয় আদালত দৃষ্টিগোচরে নিবেন, এবং যে কথাটা আপনি 56-য় বলছেন ওটাকে এক্সপ্লেইন করছেন 57 ধারায়।
আপনি বলতেছেন যে আগে 56 বলতেছেন আদালত এই যে ঘটনা বিচারিক অবগতিতে নিবেন তা প্রমাণ করার দরকার নাই, এবং এখন বলতেছে যে কি কি বিষয়ে আদালত বিচারিক অবগতিতে নিবেন সেটা 57 ধারাতে এক্সপ্লেইন করেছে। আমরা এখানে 11টি ক্ষেত্রে আদালত বিচারিক দৃষ্টিগোচর নিবেন, সেগুলো প্রমাণ করার দরকার নাই। 11টি বিষয়গুলো কি মনে রাখার জন্য খুব সুন্দর আমরা বিষয় দিয়েছি। আজও কাশি যে আমি আজু কাশি জোপে বোবো ওএস, যেমনি হোক ভাই এটা একটু মনে রাখার চেষ্টা করেন, তাইলে বিষয়গুলো কিছুটা হলেও লিখতে পারবেন। সরেয়া দিয়ে হলো আইনসমূহ, বাংলাদেশের আইনসমূহ। জড়সকার্য দিয়ে হলো যুদ্ধবিধি সমূহ। হ্যাঁ, আজো কা মানে কিয়া কার্যসমূহ, আইনসভার কার্যসমূহ। সি মানে সিল মোহর, বাংলাদেশের নোটারি পাবলিকের সিল বা ইয়ার ব্যবহারের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সমূহ। তাহলে আজও কাশি, কোথায় কাশতেছেন আপনি? ঝোপের মধ্যে কাশতেছেন। হ্যাঁ, একদম লুকাই লুকাই ঝোপের মধ্যে যোগদানকারী। কিসে যোগদান করছেন আপনি বলেন তো? কোনো সরকারি পদে বা বিশেষ কোনো গ্যাজেটে প্রকাশিত এগুলো নাম, পদবি, স্বাক্ষর, যোগদানের সময় এগুলো আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবেন। জো, হ্যাঁ, কাশি জোপে কোথায়? দিয়ে পতাকা, হ্যাঁ, পতাকা, উপাধি, অস্তিত্ব ইত্যাদি এগুলো একবার পড়ে নিবেন, হয়ে যাবে। আজও কাশি জোপে কোথায় কেমনে কাশতেছেন আপনি? দেখেন একদম ভূগরে, একদম ওই যে ভূগরে কাশতেছেন। ভূ মানে এখানে ভৌগোলিক, হ্যাঁ, কিছু ভৌগোলিক বিষয় আছে, এগুলো আদালতের দৃষ্টিগোচরে নিবেন। ভৌগোলিক বলতে বুঝাইতেছে সময়ের বিভাগ সমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ এগুলো আসলে, বা উৎসব ছুটি এগুলো। আর হলো ভূখণ্ড সমূহ, এলাকা কোনায় বাংলাদেশের যে ভূখণ্ড আছে, যে এগুলো আছে, এগুলো আদালতের দৃষ্টিগোচর নিবেন। নতুন করে ভাই আপনার প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আজও কাশি জোপে কেমন করে? ভোবো, এরপর হলো ওএস, ও দিয়ে হলো অবসান। অবসান, অবসান, অবসান মানে কি? মানে কোন কোন রাষ্ট্র বা জনগোষ্ঠীর বিরোধ আরম্ভ হওয়া, চলতে থাকা বিষয়গুলো অবসান হওয়া। তারপর হলো এ দিয়ে হলো অ্যাডভোকেট, আদালতের সদস্যবৃন্দ, অফিসারগণ, সকল অ্যাডভোকেট। আর লাস্টে হলো দন্টাস, সমুদ্র পথের নিয়মাবলী, স্থল জল সমুদ্র পথের নিয়মাবলী, এই সবগুলো বিষয় আদালত দৃষ্টিগোচরে নিবেন। লাস্টে হলো যে স্বীকৃতি বিষয় প্রমাণের দরকার নাই। হ্যাঁ, যেগুলো ইতিমধ্যে স্বীকৃত, স্বীকৃতি বুঝেন, আপনি স্বীকার করে নিয়েছেন, যেগুলো আপনি কোনোভাবে স্বীকার করে নিয়েছেন, আপনি অথবা আপনি লিখিত জবাবে অস্বীকার করেন নাই, অথবা আপনি প্রশ্নমালার মাধ্যমে স্বীকার করে নিয়েছেন, সেগুলো আপনি আর প্রমাণের দরকার নাই। শুনানির সময় আপনি কোনো কিছু স্বীকার করলে, অথবা শুনানির পূর্বে স্বহস্তে লিখে কোনো কিছু স্বীকার করলে, আইন অনুযায়ী বা কোনোভাবে এটা প্রমাণিত হয়ে গেলে এগুলো আর প্রমাণ করার দরকার নাই। এটাও অ্যাডমিশন, স্বীকৃত হয়ে গেছে, এগুলো আর প্রমাণের দরকার নাই। আশা করছি আপনারা বুঝছেন কিনা। আমরা কিন্তু ক্লাসের সময় একদম কম, আমাদের লাইনটা কেটে যাবে, আমাদের ক্লাস লাইন কেটে গেলে আমাদের ক্লাস শেষ হবে। আমাদের সকাল সকাল 7:30টায় আমাদের ফৌজদারি কার্যবিধির ক্লাস আছে। ফৌজদারি কিভাবে পড়বেন, বাসায় কিভাবে পড়বেন, সে বিষয় নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব ফৌজদারি নিয়ে। তো অতএব কেউ মিস করবেন না ভাই, আপনাদেরকে একদম হাত জোর করে বলছি। এই কয়টা দিন মনে করেন ট্রেনিং চলছে, আপনাদের ফেরেট চলতেছে, সকালবেলা ভোরে ভোরে উঠে আপনাকে ব্যায়াম করতে হবে, ফেরেট করতে হবে। আপনি আর্মিতে জয়েন করেছেন, ওইটাই ভাবি হইলো আপনি, আপনার আইডেন্টিটি চেঞ্জ হবে। আপনি কষ্ট করে হইলো ভাই সকালবেলার ক্লাসটা করেন। 7 দিন 7 দিনে ক্লাস, সকালবেলা রাতে 7 দিন ক্লাস। আশা করছি আমরা 90 দিনে 180টা ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি মনে করছি আমাদের এই চ্যালেঞ্জ আল্লাহ কামিয়াব করবেন। সবাই আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ সবাই জ্ঞান শক্তি বাড়িয়ে দেখ। রাব্বি জিদনি ইলমা, ঠিক আছে? এটা বলতে থাকবেন, পড়বেন। আশা করছি আপনাদের জ্ঞান শক্তি বাড়াই দিবে আল্লাহ। আপনাদের যে চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জটা আপনারা মোকাবেলা করতে সক্ষম হবেন। আশা করছি ক্লাস করবেন। তো আমরা আবার তো এটা আমাদের কেন ক্লাসটা হয়ে কেটে যায়? গেলে, জি সরি, তো সকালবেলা একটু ঝামেলা হয়ে যায় আর কি। ভাই প্রত্যেকটা জিনিসে ঝামেলা। যখন আপনাকে একটা জামিনের জন্য 50,000 টাকা পকেটে ঢুকাই ফেলবেন, তখন এটা ঝামেলা হবে না ভাই? আপনি একটা জামিন কন্ট্যাক্ট করে ফেলবেন, একটা মামলা কন্ট্যাক্ট করে ফেলবেন 3 লক্ষ টাকা। আপনি যখন দেখবেন যে এখানে 50 লাখ টাকার একটা চেকের মামলা, বলবেন যে ভাই ঠিক আছে, টাকা পয়সা আমাকে দেওয়ার দরকার নাই, টাকাটা আমি উদ্ধার করে দেবো, অন্তত 50% হইলেও আপনি আমাকে কত টাকা দিবেন বলেন, কাউকে আর ইয়ে বলার দরকার নাই। দেখবেন যে 3 লাখ টাকা কন্ট্যাক্ট করে ফেলছেন, তখন ঝামেলা হবে না? ওই যে আপনার জি স্যার। 11 কোটি টাকা ফিস নিয়েছিল, একটা ভাইরাল হয়েছিল, কারো কি মনে আছে? হাইকোর্টের একজন লয়ার 11 কোটি টাকা ফি নিয়েছিল, 11 কোটি টাকা। কারো কি মনে আছে? শুনেছেন ভাইরাল বিষয়টা? না স্যার, এগারো আমি কোটি আজকে আপনাদের এগারো শুনলাম। কোটি 11 কোটি টাকা ফি নিয়েছিল। মাথা নষ্ট। এটা নিয়ে একজনে রিড করছিল।
লাভ হয় নাই, আদালত খারিজ করে দিয়েছে। গ্রামীণের মামলা স্যার এটা। কিসের জামিন না মনে হয়, এখানে মনে হয় কিছু এটা মনে হয় গ্রামীণ ফোনের নাকি কোন একটা মানে বা হ্যাঁ, গ্রামীণ গ্রামীণ ফোনের ব্যাংকের স্যার। গ্রামীণ সিমের স্যার। এটা টাকা পয়সা গুলো মনে হয় উদ্ধার করে দেওয়ার জন্য একটা মামলা করছিল না, এখানে এমপ্লয়েরা মামলা করছিল মনে হয়। গ্রামীণ টেলিকম স্যার, এটা গ্রামীণ টেলিকমে ছিল। এ, কিসের একটা হাইকোর্ট থেকে ঝামেলা রিট করছিল করছিল। ওখানে। ছিল 500 কতজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওইটার জন্য রিট্রিট করে ওনাদেরকে সকল দাবি দাওয়া গুলো টাকা পয়সা গুলো উদ্ধার করে দিয়েছিল, তখন তাকে ফি দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, পরে এটা কিছুই হয় নাই ওনার। তাহলে ভাই এটা একটু কষ্ট তো করতেই হবে আপনাকে না, আপনি ফল খাবেন, কষ্ট ইনশাআল্লাহ। করবেন না। আর যদি মনে করেন যে না আমি আসলে সম্ভব না, আমি ঘুমাবো, তাইলে আপনি আরো 2-4 বছর ঘুমাইতে পারবেন, আপনি কোর্টে যাইতে পারবেন না। মাইন্ড ইট, এটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, এটা অনেক স্বপ্নের একটা সাধনার একটা বিষয়, অনেক স্বপ্নের একটা জিনিস। ইনশাআল্লাহ স্যার তো এটা পারবো। পরিশ্রম করেন, পরিশ্রম করেন, আমি আপনাদেরকে পরিশ্রম করার জন্য উৎসাহিত করছি। আমি আপনাদেরকে পড়াইতে চাইতেছি, নিয়ে আপনি এই 500 টাকা দিয়ে আপনার 1500 টাকা ফি নিয়ে 3 মাসে 1500 টাকা আমাকে দেওয়ার জন্য বলছি। এই 1500 টাকা ফি নিয়ে আপনার কে ভাই 14 দিন পড়াইবে সপ্তাহে? কেউ পড়াবে না, আমি পড়াইতেছি, এবং কি সেটা আপনাদের ভালোর জন্য পড়াইতেছি, হাতে সময় কম, ঠিক আছে? তো অতএব পরিশ্রম করেন, আল্লাহ রেজাল্ট দিবে। তো আমরা আজকে শুরু করেছিলাম 32 ধারা থেকে, আশা করছি আপনারা 32 ধারাটা বুঝে গেছেন। এখানে 32-33 ধারাতে বলছে শোনা সাক্ষ্য দেওয়া যাবে, এআরসি এভিডেন্স গ্রহণযোগ্য, এটা 60 ধারার ব্যতিক্রম, এবং কি 6 ধারা 17 থেকে 31 এই ধারাগুলোর ব্যতিক্রম, ঠিক আছে? এই হলো কথাবার্তা। 33 ধারা তো বলেছি মোটামুটি 5 শ্রেণীর ব্যক্তি ঠিকঠাক আছে, আগে 4 শ্রেণী, নতুন করে 1 শ্রেণী যাকে আটক রাখা হয়েছে, এবং কি পূর্বে যদি উনি কোনো একটা মামলাতে যদি কোনো একটা বিষয়ে কথা বলে, পরবর্তীতে সেটা প্রাসঙ্গিক হবে। এরপরে হলো আমরা 34 থেকে 38 পর্যন্ত বলেছি বিশেষ পরিস্থিতিতে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে, সেটা বিপি মান দিয়ে মনে রাখার জন্য বলছি। বি ফর বুকস, কিছু বইচই, পিডিএ হলো পাবলিক রেকর্ড বা ডিউটিস, এই বিষয়গুলো নিয়ে। এরপরে হলো তারপরে হলো এম দিয়ে বলছি ম্যাপ ট্যাপ চার্ট টার্ট, এইসব বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। তারপরে এ দিয়ে হলো অ্যাক্ট বা কার্য বা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো বিজ্ঞপ্তি, এগুলো প্রাসঙ্গিক হবে। আর এল দিয়ে ল বুক, আইনের বই টই ডিএলআর, এগুলো প্রাসঙ্গিক হবে। এই 38-39 বলা আছে মানে কিছু আংশিক অংশ প্রমাণ করা যাবে, স্বীকৃতির কিছু অংশ এখানে মানে করা যাবে, প্রাসঙ্গিক হবে, সেটাই বলতেছে। এরপরে হলো আমরা 40 থেকে স্যার 44 পর্যন্ত। জি জি জি, আমার লাইনটা কেটে যাবে ভাই দ্রুত। স্যার একটা প্রশ্ন ছিল কালকে স্যার। জি জি, বলেন বলেন। স্যার আপনি তো পড়াইতেছেন ঠিক আছে, কিন্তু স্যার কালকে ফৌজদারি ধরবেন আমাদের, তো স্যার পার্ট বাই পার্ট পড়তে মানে তামাদি শেষ করছি। সাক্ষ্য আইন শেষ হয়ে যাবে আজকে। সুনির্দিষ্ট প্রত্যেকের আইন স্যার আমার একটু রয়েছে, সাক্ষ্য আইনটা স্যার মোটামুটি মানে মোটামুটি হয়েছে, সুনির্দিষ্ট পুরোপুরি হয় নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন।